তৃণমূলে ঘরোয়া কোন্দল চলছে, সেই খবর আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাগাতার। নবীন প্রবীণ এই দ্বন্দ্বের মাঝেই আবার সুদীপ তাপস সংঘাত আরো তীব্রতর। সুদীপকে তুষ্ট করে দল করতে বললে ভাববো রাজনীতি করব কিনা। সুদীপের হাতি চলে বাজার মন্তব্যের প্রতিক্রিয়ায় বিস্ফোরক তাপস রায়। 15 বছর আমার ওপর অত্যাচার হয়েছে, কিছুতেই মানব না। ও হাতি না পেঙ্গুইন, নন প্রোডাক্টিভ, বিস্ফোরক তাপস রায়। ষাট বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন? একথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড় উনি একথা বলেন কি করে? এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা অলস কুঁড়ে। যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। আমাকে একবার এরকম পরিস্থিতি আগেও সৃষ্টি হয়েছিল, তখন আমি একটা জবাব দিয়েছিলাম, সেটা আমি আর দিতে চাই না। অর্ধেকটা বলবো, হাতি চলে বাজার। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি। বুঝতেই পারছেন, নবীন প্রবীণ দ্বন্দ্ব ক্রমশ তীব্রতর হচ্ছে। আর এর মধ্যে এই আবহে বিদ্রোহী এবার মনোরঞ্জন ব্যাপারী। দুর্নীতি ইস্যুতে এসপার ওসপার লড়াইয়ের ডাক। বিচারপতি গাঙ্গুলির দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বলাগড়ের বিধায়কের। বিচারপতি গাঙ্গুলি দুর্নীতির ত্রাস, এই মন্তব্য মনোরঞ্জনের। দুর্নীতি নিয়ে আগেই সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি। দলের একাংশের বিরুদ্ধেই পথে নামার ডাক তৃণমূল বিধায়কের। 7ই জানুয়ারি ফেসবুক লাইভের ঘোষণা মনোরঞ্জন ব্যাপারীর। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দিদি আমাকে ওখানে পাঠিয়েছেন, আমি নিজে যাইনি। কিন্তু ওখানে যাওয়া মাত্র তৃণমূল দলেরই একদল লোক, তাদের চোখে আমি বিষ হয়ে উঠি। তখন বহিরাগত, বাঙাল, অনুপ্রবেশকারী ইত্যাদি বলাগড়ে এখনও পর্যন্ত আমাকে বিজেপির মুখোমুখি হতে হয়নি, সিপিএমের মুখোমুখি হতে হয়নি। আমাকে যা কিছু বাধা সামনে পড়তে হচ্ছে সেটা সব তৃণমূলের মধ্যেকারই একদল লোক তৈরি করছে। আমি একটা গাড়ি জিরাটের একজন লোকের কাছ থেকে একটা গাড়ি ভাড়াতে নেই, উনি তাকে চাপ দিয়ে গাড়িটাকে ফেরত করিয়ে নেন। ওরা কি করলো, চাপ দিয়ে সেই কলকাতার সিকিউরিটিটাকে তুলিয়ে দিল। আমি কালকে সারাদিন ঘুরেছি এসপি অফিসে, প্রত্যেকে বলছে অনেক উঁচু জায়গা থেকে চাপ এসছে, অনেক উঁচু জায়গা থেকে চাপ এসছে। তারা কেউ নাম বলতে চাইছে না, বলছে অনেক উঁচু জায়গা থেকে। এখন এমন কোন উঁচু জায়গায় যে আমি বিধায়ক হয়ে পৌঁছাতে পারছি না, রুনা খাতুন পৌঁছে গেল, তাহলে রুনা খাতুনের কোনো বস আছে, কেউ আছে সে যে পৌঁছাতে পারে? বলাগড়ের জনগণ আমাকে জিজ্ঞেস করছে, তুমি বলাগড়ে আসছো না কেন? তো তাদের তখন বলতে হচ্ছে, আমার তো সিকিউরিটি নেই, নিরাপত্তার অভাব বোধ করছি, আমার উপরে যদি গুলি চলে যায় কে বাঁচাবে? পাগলে কিনা বলে, ড্যাশ কিনা খায়। এর থেকে বেশি কি বলতে পারি? উনি একজন মাননীয় সম্মানীয় বিধায়ক। তিনি সরাসরি যখন কারোর নাম করে আক্রমণ করছেন, তার মানে উনি ব্যক্তিগত কুরুচিকর আক্রমণে অভ্যস্ত। উনি সেই পরিবেশেই বড় হয়ে উঠেছেন, সেই পরিবেশেই বেড়ে উঠেছেন। মানুষকে উনি সেই সময় কমিটমেন্ট করেছিলেন যে উনি বলাগড়েই থাকবে, মানুষকে পরিষেবা দেবেন। কিন্তু 2.5 বছরের বেশি সময় পার হয়ে গেল, বলাগড়ের মানুষকে ওনাকে দেখতে পায় না। চোর ছাড়া এই দলে কিছু আছে? যারা ক্ষমতা আছে সব চোর। ক্ষমতা যারা পেয়েছে, চুরি তাদের করতেই হবে। চুরি না করলে তাদের পথ থেকে তাড়িয়ে দেওয়া হবে। শুধু চুরি করলে হবে না, চুরি করো এবং ঠিক মতন ভাগ দাও। এখানে কোনো গড়বড় হলে দল থেকে চলে যাও। এটা হচ্ছে তৃণমূল। দেখুন, ঘাসফুলের ঘরে যখন এই পরিস্থিতি, তখন বিরোধীরা তারা তো চুপ করে বসে থাকবেন না। শাসক দলের আদি নব্য দ্বন্দ্ব নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার মন্তব্য, তোলামূলের 2 ভাগ, তবে একটা বিষয় পরিষ্কার, তোলামূলের আপাদ মস্তক সবাই চোর। শুভেন্দুর মন্তব্য নিয়ে তুমুল শোরগোল ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে। এদিকে তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব বলে কিচ্ছু নেই। রাম মন্দির ও দুর্নীতি ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা,
তৃণমূলে নবীন প্রবীণ সংঘাতকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। কার্যত দরিদ্র পরিবার, খালপাড়ে থাকা পরিবার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56,00,000 টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। সেগুলো ছেড়ে নবীন প্রবীণ করছেন। রাজীব কুমারের সঙ্গে ভাইপোর পিসির সামনে 1 ঘন্টা মিটিং হয়েছে। ভাইপো পরশুদিন পিসির সঙ্গে লাস্ট মিটিং করেছে। নিয়মিত যোগাযোগ আছে। এ একেবারে কৌশল করে দুজন করছে, আর দুর্নীতি থেকে এই ইস্যুটাকে সরানোর জন্য আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে দৃষ্টি ঘোরানোর জন্য এইসব নাটক। এদিকে তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই, নবীন প্রবীণ জলঘোলার মধ্যে মারিশটায় দাবি তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের। অস্বস্তি কাটাতেই মন্তব্য, পাল্টা খোঁচা বিরোধীদের। কোনো বিরোধ নেই দলের মধ্যে, এইটুকু আমি বলতে পারি। প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। প্রবীণ নবীনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। প্রবীণ নবীনকে নিয়ে দল আরো শক্তিশালী হবে, এটাই আমার বিশ্বাস। আর একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় কালীঘাট রোডের 2টি বহুতল, আমতলার 1টি বহুতল। 2015 ও 2017 সালে কেনা হয় কালীঘাট রোডের 2টি বাড়ি। দক্ষিণ 24 পরগনার সংস্থার নামে বাড়ি সহ জমি রয়েছে বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায়। ইডি সূত্রে আরও খবর, সংস্থার নামে 2টি বাড়ি কিনেছিলেন সুজয় কৃষ্ণ ও অমিত ব্যানার্জি। দুর্নীতির টাকায় বাড়ি ও সম্পত্তি কেনা হয়েছিল, আদালতে দাবি ইডির। পরিষ্কার তো বোঝা যাচ্ছে এখন যে যারা যে নেতা বড় বড় কথা বলেছিলেন যে আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে কাউকে কিছু করতে হবে না, আমি ফাঁসির মঞ্চ বানাবো আর তাতে ফাঁসিতে ঝুলে যাবো। তো লিপস অ্যান্ড বাউন্স কার কোম্পানি? সেই নেতার কোম্পানি। তো ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে, দেখি কেমন ফাঁসিতে ঝুলতে পারে। লিপস অ্যান্ড বাউন্স আজ নয়, বহু বছর ধরে বিতর্কিত। সাধারণ মানুষের মুখে মুখে আলোচনা হতো, পরে তদন্ত শুরু হয়, কোর্টে যায় মামলা, এবং তারপরে এক একজন তার কর্ণধার ধরা পড়েন, তাদের কাছ থেকে তথ্য আসে। আর এটা যে মিথ্যা নয় তার বিভিন্ন তথ্য থেকে প্রমাণ হয়েছে, কোর্টে তার তথ্য পেশ হয়েছে, তারপরে বিচার হবে। এবং আমার মনে হয় যত ইনফরমেশান এসছে তার আধারে আরও তদন্ত এগোচ্ছে। আর আমরা সাধারণ মানুষ চাই যে এই ধরনের যে দুর্নীতি লাগাতার চলেছে সেটা বন্ধ হওয়া উচিত, দোষীরা সাজা পাওয়া উচিত। এবার একটু শুভেন্দুর জেলার দিকে নজর রাখা যাক। শুভেন্দুর জেলা মানে কাঁথি কথাই বলছি, কারণ সেখানে তো আবার অস্বস্তিতে শাসক দল। কাঁথিতে দলেরই পুরো প্রধান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই। দমছেন না সুবলও, তার বিরুদ্ধে দলীয় কাউন্সিলরদের আনা অনাস্থা নিয়ে আইনি পথে হাঁটতে চলেছেন সুবল। রাজ্য ও জেলা সভাপতির সম্মতিতে সুবল মান্নার বিরুদ্ধে 16 জন তৃণমূল কাউন্সিলর অনাস্থা আনেন। শিশির অধিকারীকে প্রণাম গুরুদেব সম্বোধনের পরই কাঁথির পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল। তারপরও ইস্তফা না দেওয়ায় কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। তো আগে ওই অধিকারী পরিবারের সঙ্গে তো যুক্ত ছিল, অনেক দিন ধরে কাজকর্ম করেছে, তাই অধিকারী পরিবারের মদত পাচ্ছে, অথবা বিজেপির সঙ্গে তার এখনও যোগাযোগ আছে। এবং আমি যা শুনেছি যে ও কয়েকদিন আগে বিজেপির কাউন্সিলরদের সাথে কথাবার্তা বলছে, এবং এটাতে আমার মনে হয় যে যার হাত থাকুক আর যাই থাকুক, যে যত বড় নেতাই তাকে সমর্থন করুক না কেন, হাইকমেন্ট বলে দেওয়ার পরেও সে যখন পদত্যাগ করছে না, ওকে দল থেকে এক্ষুনি বহিষ্কার করে দেওয়া উচিত। আর শুধু কাঁথি কেন, শাসকের মাথা ব্যথা পশ্চিম মেদিনীপুরেও তো, সেখানেও তো ডামাডোল পরিস্থিতি। কাঁথির পর মেদিনীপুর পুরসভাতেও অনাস্থার মেঘ। মহকুমা শাসকের অফিসে 10 বিক্ষুব্ধ কাউন্সিলর, জল্পনা তুঙ্গে। পুরপ্রধানের বিরুদ্ধে আন্দোলনের 10 বিক্ষুব্ধ শাসক কাউন্সিলর। কোন্দল ঠেকাতে গতকালই বক্সির ডাকা বৈঠক পিছিয়ে যায়। মিউনিসিপ্যালিটির প্রশাসনিক পার্ট একটা এসডিও, অনেক কথা বলা থাকে, আমরা ওনার সাথেই বলবো। আমরা টাইম নিয়ে এসেছিলাম, তো উনি তো অত্যন্ত ব্যস্ত, জানেন কোনো কাজে উনি ব্যস্ততায় গিয়েছেন, জাস্ট আমাদের বড়বাবু যা বললেন। তো অন্য কারোর সঙ্গে কথা বলার জন্য আমাদের বলেছিলেন, আমরা ওনার সাথেই কথা বলবো বলে আমরা অফিস থেকে বেরিয়ে আসছি।
এদিকে দেখুন, ইনসাফ যাত্রা তো শেষ। আগামী রবিবার বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশের প্রস্তুতি দেখতে ব্রিগেডে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও যুব সংগঠনের অন্য নেতা নেত্রীরা। ইনসাফ যাত্রা থেকে ব্রিগেডের সমাবেশ আগাগোড়া আমরা দেখেছি, নেতৃত্বে ছিলেন মীনাক্ষী। বামেদের আশা লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে এই ব্রিগেডে। জনজোয়ারের সাক্ষী থাকবে কলকাতা। আমাকে একটা কথা বলো, ব্রিগেড ভরানো বামেদের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় ব্রিগেডটা ভরে যায়, কিন্তু তার প্রভাব তো ভোট বক্সে আমরা সচরাচর দেখতে পাই না। ভোটের জন্য কি ব্রিগেড? তা বোধহয় নয়। ডিওয়াইএফআই ভোটের রাজনীতিতে থাকে না, তবে হ্যাঁ, ভোটের যে ইস্যুতে ভোট হওয়া দরকার সেই ইস্যুকেই রাস্তায় মানুষের কাছে নিয়ে গেছি, মানুষও সেই ইস্যুতেই ভোট দেবে। ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড 2008 সালে হয়েছিল, তুমি যেমন বললে, তারপরে 16 বছর বাদে আবার একটা ব্রিগেড। এই যে 16 বছর বাদে ব্রিগেড কন্ডাক্ট করছে ডিওয়াইএফআই, এটা নিশ্চয়ই একটা আলাদা পাওনা। পাওনা কি? তো লড়াইয়ের ময়দানে ডিওয়াইএফআই থাকে চিরকাল, এবারও আছে। সামনেই লোকসভা ভোট, ব্রিগেড থেকে কি ডিওয়াইএফআই ব্রিগেড থেকে কি রাজ্যের নেতারা তারা বার্তা দেবেন লোকসভার দিকে? লোকসভার ভোটের ইস্যু যদি কর্মসংস্থান হয়, তাহলে ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশেরও ইস্যু লোকসভার ভোটে অবশ্যই প্রভাব বিস্তার করবে। পরের খবরে আসি। গত 8 মাস ধরে বকেয়া নিশ্চয়জানের বিল বকেয়া চেয়ে মেডিকেল হেলথ অফিসার ও জেলা শাসককে জানিয়েও কোনো সুরাহা হয়নি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি গ্রামীণ হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে দিল মালিকরা। 11টি অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন প্রসূতিরা। ইঞ্জিন ভ্যানে চাপিয়ে প্রসূতিকে হাসপাতালে ভর্তি করতে হয়, এই অভিযোগ এলাকার আশাকর্মীদের। বকেয়ার কথা স্বীকার মেডিকেল হেলথ অফিসারের। সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি ব্লক মেডিকেল হেলথ অফিসারের। বিগত 2011 সালে হচ্ছে যে হারে হচ্ছে বকেয়া মানে তেলের দাম ছিল, আজকের দেখা যাচ্ছে হচ্ছে ডবলের বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে যে 8 টাকা কিলোমিটার, সেই 8 টাকা কিলোমিটার হচ্ছে পায়, সেখানে তাও থেকেও হচ্ছে আমরা 7 থেকে 8 মাসের পর্যন্ত মালিকদের হচ্ছে বকেয়া বিল বাকি। বারংবার উপরস্থ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও আমাদের বিল এখনও পরিষেবা ক্লিয়ার করা হয়নি, যার জন্য ধরুন আমাদের প্রচুর টাকা দেনায় পড়ে গেছি। আমরা তেল কিনতে পারছি না, ড্রাইভারের মাইনে দিতে পারছি না। অ্যাম্বুলেন্স তো এতদিন পর্যন্ত আমার পরিষেবা যখন দেখেছি তখন আমি পরিষেবা পেয়েছি, রাতনি দিনই সবসময় পরিষেবা পেয়েছি, কিন্তু যখন বললো যাবে না তখন আমার অন্য একটা চিন্তাভাবনা নিতে হবে। এই চিন্তাভাবনা নিতে গিয়ে আমি এ গাড়ি ও গাড়ি সে গাড়ি জোগাড় করতে করতে অলরেডি তখন বাচ্চা হয়ে গেছে। টাকা পাইনি, ওরা তো আমাকে জানিয়েছে আর আমিও আমার উপর মহলে জানিয়েছি, চিঠির মাধ্যমে জানিয়েছি আর এমনি ফোন করেও স্যারকে বলেছি। আর টাকা সত্যি ওরা অনেকদিন টাকা পাইনি, আর তো কিছু টাকা দেওয়া হয়েছে, অল্প কিছু টাকা আমরা পেয়েছিলাম, সেটা তা দিয়ে আমাদের যা টাকা মানে ওদের যা বাকি অনেকটাই বাকি রয়ে গেছে, এখনও সামান্য কিছু টাকা ওরা পেয়েছে।